গল্প স্বল্পের আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে ছিন্ন মস্তার অভিশাপ, আজ দ্বিতীয় পর্ব। প্রীতিনবাবু দাদাকে ডাকি বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমরা তিনজনে সোফায় বসলাম। মহেশবাবুর ঠোঁটের কোণে হাসি। তিনি এক দৃষ্টে চেয়ে রয়েছেন ফেলুদার দিকে। ফেলুদার তাতে কোনো উসখুসে ভাব নেই। সেও দিব্যি উল্টে চেয়ে আছে ভদ্রলোকের দিকে। ওয়েল ওয়েল ওয়েল, অবশেষে বললেন মহেশ চৌধুরী। সহায় আপনার খুব সুখ্যাতি করছিল, তাই আপনি এসেছেন শুনে দিদিকে বললুম ভদ্রলোককে ডাক, তাকে একবার দেখি। আমার জীবনেও তো অনেক রহস্য, দেখুন যদি তার দু একটাও সমাধান করে দিতে পারেন। তিরি মানে আপনার তৃতীয় পুত্র কি? ফেলুদা জিজ্ঞেস করল। রাইট এগেইন, বললেন ভদ্রলোক। আমি যে কথা নিয়ে খেলতে ভালোবাসি সেটা নিশ্চয় বুঝতে পেরেছেন। ও বাতিকটা আমারও আছে। সে তো খুব ভালো কথা। আমার নিজের ছেলেদের মধ্যে টেক্কা তবু একটু আধটু বোঝে, তিরির মাথায় এদিকে একেবারেই খোলে না। তা যাকগে, আপনি গোয়েন্দাগিরি করছেন কতদিন? বছর 8 আর উনি কি করেন মিস্টার গাঙ্গুলি? উনি লেখেন রহস্য উপন্যাস, জটায়ু ছদ্মনামে। বাহ, আপনাদের কম্বিনেশনটি বেশ ভালো। একজন রহস্য প্লট পাকান আর একজন রহস্যের জট ছাড়ান। ভেরি গুড। ফেলুদা বলল, আপনার প্রজাপতি আর পাথরের সংগ্রহ তো দেখতেই পাচ্ছি, এছাড়া আরও কিছু জমিয়েছেন কি কোনোদিন? পাথরগুলো রাখা ছিল এক ঘরের এক পাশে, একটা বড় কাচের আলমারির ভেতর। এত রকম রঙের পাথর যে হয় আমার ধারণাই ছিল না। কিন্তু ফেলুদা হঠাৎ এই প্রশ্ন করল কেন? ভদ্রলোক বেশ অবাক হয়ে বললেন, অন্য সংগ্রহের কথা হঠাৎ জিজ্ঞেস করলেন কেন? আপনার নাতনির হাতের চিমটেটাকে পুরনো টুইজার্স বলে মনে হচ্ছে, তাই। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। ভদ্রলোক ফেলুদার কথার উপর তারিফ চাপিয়ে দিলেন। আপনার অদ্ভুত চোখ, আপনি ঠিকই ধরেছেন, ওটা স্ট্যাম্প কালেক্টরের চিমটেই বটে। ডাকটিকেট এককালে জমিয়েছি বই কি, আর বেশ যত্ন নিয়ে সিরিয়াসলি জমিয়েছি। এখনও মাঝে মাঝে গিবন্সের ক্যাটালগের পাতা উল্টোই, ওটাই আমার প্রথম হবি। যখন ওকালতি করি তখন আমার এক মক্কেল, নাম দোরাবজি, আমার উপর কৃতজ্ঞতা বশে তার একটি আস্ত পুরনো অ্যালবাম আমাকে দিয়ে দেয়। তার নিজের অবশ্যই শখ মিটে গিয়েছিল, কিন্তু এই জিনিস সহজে কেউ দেয় না। বেশ কিছু দুষ্প্রাপ্য টিকিট ছিল সেই অ্যালবামে। আমি নিজে স্ট্যাম্প জমাই, আর ফেলুদারও একসময় ডাক টিকেটের নেশা হয়েছিল। ও বলল, সে অ্যালবাম দেখা যায়? আগে ভদ্রলোক যেন একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। অ্যালবাম? অ্যালবাম তো নেই ভাই, সেটা খোয়া গেছে। খোয়া গেছে? বলছি না আমার জীবনে অনেক রহস্য। রহস্যও বলতে পারেন, ট্র্যাজেডিও বলতে পারেন, তবে আজকের দিনটাই সেসব আলোচনা থাক। এসো টেক্কা, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। টেক্কা মানে বোঝাই যাচ্ছে ভদ্রলোকের বড় ছেলে। প্রীতিনবাবুর সঙ্গে এসে ঘরে ঢুকলেন। বয়সে প্রীতিনবাবুর চেয়ে বেশ কিছুটা বড়। ইনিও সুপুরুষ, যদিও মোটার দিকে, আর প্রীতিনবাবুর মতো ছটফটে নন। বেশ একটা ভারভার্তিক ভাব। তিরিকে মাইক সম্বন্ধে জিজ্ঞেস করলে আপনি ভালো জবাব পাবেন। বললেন মহেশ চৌধুরী, আর ইনি মাইকার কারবারি অরুণেন্দ্র। কলকাতায় অফিস, হাজারিবাগ যাতায়াত আছে কর্মসূত্রে। আর দুটি বুঝে উনি? ফেলুদার রূপোর ফ্রেমে বাঁধানো একটা ছবির দিকে দেখালো। ফ্যামিলি গ্রুপ, মহেশবাবু, তার স্ত্রী আর 3 ছেলে। অন্তত বছর 25 আগে তোলা ছবি, কারণ বাপের দুপাশে দাঁড়ানো 2জন ছেলেই হাফ প্যান্ট পরা, আর তৃতীয়টি মায়ের কোলে দাঁড়ানো ছেলে দুটির মধ্যে যে ছোট, সে নিশ্চয়ই মহেশবাবুর দ্বিতীয় ছেলে। আপনি ঠিকই বলেছেন, বললেন মহেশবাবু। তবে দুটির সঙ্গে আলাপের সৌভাগ্য আপনার হবে কিনা জানি না, কারণ সে ভাগলওয়া। অরুণবাবু ব্যাপারটা বুঝিয়ে দিলেন। বীরেন বিলেত চলে যায় 19 বছর বয়সে, তারপর আর ফেরেনি। ফেরেনি কি? মহেশবাবুর প্রশ্নে কোথাও যেন একটা খটকার সুর। ফিরলে কি আর তুমি জানতে না বাবা? কি জানি, সেই একই সুরে বললেন মহেশ চৌধুরী।
গত 10 বছর তো সে আমাকে চিঠিও লেখেনি। ঘরে কেমন একটা থমথমে ভাব এসে গিয়েছিল। বলেই বোধহয় সেটা দূর করার জন্য মহেশবাবু হঠাৎ চাঙ্গা হয়ে সোফা ছেড়ে উঠে পড়লেন। চলুন আপনাদের আমার বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। অখিল আর ইয়া এখনো এলো না, তখন হাতে কিছুটা সময় আছে। তুমি উঠছো কেন বাবা? বললেন অরুণবাবু। আমি দেখিয়ে আনছি। নো স্যার, আমার প্ল্যান করা আমার বাড়ি, আমিই দেখাবো। আসুন মিস্টার মিত্তির। দোতলার উত্তরে রাস্তার দিকে একটা চমৎকার চওড়া বারান্দা, সেখান থেকে কানারি হিল দেখা যায়। বেডরুম তিনটেতেই এখন লোক রয়েছে। মাঝেরটায় থাকেন মহেশবাবু নিজে, এক পাশে বড় ছেলে, অন্য পাশে স্ত্রী আর মেয়েকে নিয়ে প্রীতিনবাবু। নিচে একটা গেস্ট রুম আছে, তাতে এখন রয়েছেন মহেশবাবুর বন্ধু অখিল চক্রবর্তী। অরুণবাবুর 2 সন্তানের মধ্যে বড়টি ছেলে, সে এখন বিলেতে, আর মেয়েটির সামনে মাধ্যমিক পরীক্ষা বলে সে মায়ের সঙ্গে কলকাতায় রয়ে গেছে। মহেশবাবুর বেডরুমেও দেখলাম কিছু পাথর আর প্রজাপতি রয়েছে। একটা বুক সেলফ পাশাপাশি রাখা অনেকগুলো একরকম দেখতে বইয়ের দিকে। ফেলুদার দৃষ্টি গিয়েছিল, ভদ্রলোক বললেন, ওগুলো ওর ডায়েরি। 40 বছর একটানা ডায়েরি লিখেছেন উনি। খাটের পাশে টেবিলে ছোট্ট বাঁধানো ছবি দেখে লালমোহনবাবু বলে উঠলেন, আরে এই যে দেখছি মুক্তানন্দের ছবি। মহেশবাবু হেসে বললেন, আমার বন্ধু অখিল দিয়েছে ওটা। তারপর ফেলুদার দিকে ফিরে বললেন, 3টে মহাদেশের শক্তি এর পেছনে। কারেক্ট, বললেন লালমোহনবাবু। বিরাট তান্ত্রিক সাধু, ইন্ডিয়া, ইউরোপ, আমেরিকা সর্বত্র এর শিষ্য। আপনি তো অনেক খবর রাখেন দেখছি, বললেন মহেশ চৌধুরী। আপনিও এর শিষ্য নাকি? আগে না, তবে আমার পাড়ায় আছে একজন। দোতলায় থাকতে একটা গাড়ির শব্দ পেয়েছিলাম। নিচে এসে দেখি যে 2 জনের কথা মহেশবাবু বলছিলেন তারা এসে গেছেন। একজন মহেশবাবুরই বয়সী, সাধারণ ধুতি পাঞ্জাবি আর গাঢ় খয়েরি রঙের আলোয়ান গায়ে। ইনি যে উকিল টুকিল ছিলেন না কোনো দিন সেটা বলে দিতে হয় না, আর সাহেবেরও কোনো গন্ধ নেই এর মধ্যে। অন্য ভদ্রলোককে মনে হলো 40-এর নিচে বয়স, বেশ হাসি খুশি সপ্রতিভ ভাব। মহেশবাবু আসতেই তাকে ঢিপ করে প্রণাম করলেন। বৃদ্ধ ভদ্রলোকটির হাতে মিষ্টির হাড়ি ছিল, সেটা তিনি প্রীতিনবাবুর হাতে চালান দিয়ে মহেশবাবুর দিকে ফিরে বললেন, আমার কথা যদি শোনো তো পিকনিকের পরিকল্পনাটা বাদ দাও। একে যাত্রা অশুভ, তার উপর বাঘ পালিয়েছে। শার্দুল বাবাজি যদি মুক্তানন্দের শিষ্যটিষ্য হন তাহলে একেবারে ছিন্ন মস্তায় হাজিরা দেওয়াটা কিছুই আশ্চর্য নয়। মহেশবাবু আমাদের দিকে ফিরে বললেন, আলাপ করিয়ে দিই, এই কুডাক ডাকা ভদ্রলোকটি হলেন আমার অনেক দিনের বন্ধু শ্রী অখিল বন্ধু চক্রবর্তী, এক্স স্কুল মাস্টার। জ্যোতিষচর্চা আর আয়ুর্বেদ হচ্ছে এনার হবি। আর ইনি হলেন শ্রীমান শঙ্করলাল মিশ্র, আমার অত্যন্ত স্নেহের পাত্র। বলতে পারেন আমার মিসিং পুত্রের স্থান অনেকটা অধিকার করে আছেন। সবাই যাবার জন্য তৈরি হচ্ছে দেখি। অখিলবাবু আরেকবার বললেন, তাহলে আমার নিষেধ কেউ মানছে না? না ভাই, বললেন মহেশ চৌধুরী, আমি খবর পেয়েছি বাঘের নাম সুলতান, কাজেই সে মুসলমান, তান্ত্রিক নয়। ভালো কথা মিস্টার মিত্তির, যদি সময় পান তো সার্কাসটা একবার দেখে নেবেন। আমাদের ইনভাইট করেছিল পরশু। বৌমা আর বিবি দিদিমণিকে নিয়ে আমি দেখে এসেছি। দেশি সার্কাস এত উন্নত করেছে জানতাম না, আর বাঘের খেলার তো তুলনাই নেই। কিন্তু পরশু নাকি খেলায় গোলমাল হয়েছিল, প্রশ্ন করলেন লালমোহনবাবু। সেটা খেলোয়াড়ের কোনো গণ্ডগোলে নয়, জানোয়ারেরও তো মুড বলে একটা জিনিস আছে। সে তো আর কলের পুতুল না যে চাবি টিপলেই লম্ফঝম্প করবে। কিন্তু সেই মুডের ঠেলা তো এখন সামলানো দায়, বললেন অরুণবাবু। শহরে তো প্যানিক, ওটাকে এক্ষুনি মেরে ফেলা উচিত। বিলিতি সার্কাস হলে এই জিনিস কখনো হতো না। মহেশবাবু একটা শুকনো হাসি হেসে বললেন, হ্যাঁ, তুমি তো আবার বন্য পশু সংহার সমিতির সভাপতি কিনা, তোমার হাত তো নিষ্পিস করবেই। রাজরাপ্পা রওনা হবার আগে আরেকজনের সঙ্গে আলাপ হলো। উনি হলেন প্রীতিনবাবুর স্ত্রী নীলিমা দেবী। একে দেখে বুঝলাম যে চৌধুরী পরিবারের সকলেই বেশ ভালো দেখতে। রাজরাপ্পা হাজারিবাগ থেকে 80 কিলোমিটার, 48 কিলোমিটার গিয়ে রামগড় পড়ে।
সেখান থেকে বাইরে রাস্তা ধরে গোলা বলে একটা জায়গা হয়ে ভেড়া নদী পর্যন্ত গাড়ি যায়। নদী হেঁটে পেরিয়ে খানিক দূর গিয়েই রাজরাপ্পা। শঙ্করলাল মিশ্রের গাড়ি নেই, তিনি আমাদের গাড়িতেই এলেন। দুজন বেয়ারাকেও নেওয়া হয়েছে পিকনিকের দলে। তাদের একজন হলো বুড়ো নূর মোহাম্মদ, যে মহেশবাবুর ওকালতির জীবনের শুরু থেকে আছে। অন্যজন হলো সন্ডা মার্কা জগৎ সিং, যার জিম্মায় রয়েছে অরুণবাবুর বন্দুক আর টোটার বাক্স। মিস্টার মিশ্রকে দেখে বেশ ভালো লেগেছিল, তার সঙ্গে কথা বলে আরও ভালো লাগলো। ভদ্রলোকের জীবনের ঘটনাও শুনবার মতো। শঙ্করলালের বাবা দীনদয়াল মিশ্র ছিলেন মহেশবাবুর দারোয়ান। আজ থেকে ৩৫ বছর আগে, যখন শঙ্করলালের বয়স ৪, দীনদয়াল নাকি একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। দুদিন পরে এক কাঠুরে তার মৃতদেহ দেখতে পায় মহেশবাবুর বাড়ি থেকে প্রায় ৭-৮ মাইল দূরে একটা জঙ্গলের মধ্যে। কোনো জানোয়ারের হাতে তার মৃত্যু হয়েছে তাতে সন্দেহ নেই, কিন্তু দীনদয়াল ওই জঙ্গলে কেন গিয়েছিল সেটা জানা যায়নি। একটা পুরনো শিব মন্দির আছে সেখানে, কিন্তু দীনদয়াল কোনোদিনও সেখানে যেত না। এই ঘটনার পর থেকে নাকি মহেশবাবুর ভীষণ মায়া পড়ে যায় বাপ হারা ৪ বছরের শিশু শঙ্করলালের উপর। তিনি শঙ্করলালকে মানুষ করার ভার নেন। শঙ্করলালও খুব বুদ্ধিমান ছেলে ছিল। পরীক্ষায় বৃত্তি পায়, বিএ পাশ করে রাঁচিতে শঙ্কর বুক স্টোর্স নামে একটা বইয়ের দোকান খোলে। হাজারিবাগে ব্রাঞ্চ আছে। 2 জায়গাতেই যাতায়াত আছে ভদ্রলোকের। এই খবরটা শুনে অবশ্যই লালমোহনবাবু জিজ্ঞেস করার লোভ সামলাতে পারলেন না, এই বইয়ের দোকানে বাংলা বইও পাওয়া যায় কিনা। নিশ্চয়ই, বললেন শঙ্করলাল, আপনার বইও বিক্রি করেছি আমরা। ফেলুদা সব শুনে বলল, মহেশবাবুর দ্বিতীয় ছেলে তাহলে আপনারই বয়সী ছিলেন? বীরেন্দ্র ছিল আমার চেয়ে কয়েক মাসের ছোট, বলল শঙ্করলাল। আমরা দুজন স্কুলে এক ক্লাসেই পড়েছি, যদিও কলেজের পড়াটা ওরা 3 ভাই করেছে, কলকাতায় ওদের এক জ্যাঠামশাইয়ের বাড়িতে থেকে। বীরেনের পড়াশোনায় মন ছিল না, সে ছিল বেপরোয়া, রোম্যান্টিক প্রকৃতির ছেলে। 19 বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যায়। ফেলুদা বলল, মহেশবাবু কি সাধু সংসর্গ টর্গ করেন নাকি? আগে করতেন না মোটেই, তবে ওর জীবনে অনেক পরিবর্তন হয়েছে। আমি যদিও দেখিনি, তবে শুনেছি এককালে মিলিটারি মেজাজ ছিল, প্রচুর মদ্যপান করতেন, সব ছেড়ে দিয়েছেন। সাধু সঙ্গ না করলেও আমার বিশ্বাস আজ রাজরাপ্পায় পিকনিকের কারণ ছিন্নমস্তার মন্দির। এটা কেন বলছেন? উনি বাইরে বিশেষ প্রকাশ করেন না, কিন্তু আমি এর আগেও কয়েকবার রাজরাপ্পা গিয়েছি ওর সঙ্গে। মন্দিরের সামনে এলে ওর মুখের ভাব বদলে যায়, এটা লক্ষ্য করেছি। অতীতে কি এমন কোনো ঘটনা ঘটতে পারে যার ফলে এটা হওয়া সম্ভব? সেটা আমি বলতে পারবো না। ভুলে যাবেন না, আমি ছিলাম ওর দারোয়ানের ছেলে। 10:30 নাগাদ পরপর 3খানা গাড়ি এসে থামল ভেড়া নদীর তীরে। আমাদের গাড়িটা ছিল সবচেয়ে পেছনে, আমাদের সামনে প্রীতিনবাবুর গাড়ি। তিনি প্রথমে বললেন গাড়ি থেকে, হাতে টেপ রেকর্ডার, আর নেমেই চলে গেলেন বাই জঙ্গলের দিকে। আমরা সবাই নামলাম। মহেশবাবু ছিলেন প্রথম গাড়িতে। তিনি আমার দিকে এগিয়ে এসে বললেন, তাড়া নেই, নদী পেরিয়েই রাজরাপ্পা, সঙ্গে ফ্ল্যাক্সে কফি আছে, একটু রিল্যাক্স করে তবে ওপারে যাত্রা। আমরা সবাই নদীর দিকে এগিয়ে গেলাম। পাহাড়ে নদী যাকে বলে খরস্রোতা। বর্ষার ঠিক পরে এই নদী পেরোনো নাকি মুশকিল, কারণ তখন নাকি জল থাকে হাঁটু অবধি। ছোট বড় মেজো সেজো নানান সাইজের সাদা কালো খয়েরি পাটকিলে ছিটদার সব পাথর ডিঙিয়ে পাশ কাটিয়ে যুগ যুগ ধরে সেগুলোকে মোলায়েম করে, পালিশ করে ব্যস্তবাগিস ভেড়া নদী তড়ি ঘড়ি ছুটে চলেছে দামোদরে ঝাঁপিয়ে পড়বে বলে। এই ঝাঁপের জায়গাই হলো রাজরাপ্পা। নীলিমা দেবী কফি ঢেলে দিলেন কাগজের কাপে। আমরা সবাই একে একে গিয়ে নিয়ে নিলাম। প্রীতিনবাবুকে বোধহয় নদীর শব্দ বাঁচিয়ে পাখির ডাক রেকর্ড করতে হবে বলে বনের একটু ভিতর দিকে যেতে হয়েছে। পাখি যে ডাকছে নানা রকম সেটা ঠিকই। এখানে এসে নতুন যাদের সঙ্গে আলাপ হলো, ফেলুদার কায়দায় তাদের একটু স্টাডি করার চেষ্টা করলাম। বয়সে যে ছোট সবচেয়ে, সে তার ডলটাকে একটা পাথরের উপর বসিয়ে দিয়ে বলল, চুপটি করে বসে থাকো, দুষ্টুমি করলে ভেড়া নদীতে ফেলে দেব, তখন দেখবে মজা।
অরুণবাবু হাত থেকে কাগজের কাপ ফেলে দিয়ে একটু দূরে একটা ঝোপের পিছনে অদৃশ্য হলেন। আর তারপরেই ঝোপের মাথার উপর ধোঁয়া দেখে বুঝলাম এই বয়সেও ভদ্রলোক বাপের সামনে সিগারেট খান না। মহেশ চৌধুরী হাত দুটো পেছনে জড়ো করে নদীর কাছেই দাঁড়িয়ে এক দৃষ্টে জলের দিকে চেয়ে আছেন। ফেলুদা দুটো পাথর ঠোকাঠুকি করে সেগুলো চকমকি কিনা পরীক্ষা করছিল। অখিলবাবু তার দিকে এগিয়ে গিয়ে বলল, আপনার রাশিটা কি জানা আছে? ফেলুদা বলল, কুম্ভ। সেটা গোয়েন্দার পক্ষে ভালো না খারাপ? নীলিমা দেবী মাটি থেকে একটা বুনো হলদে ফুল তুলে সেটা খোপায় গুজে লালমোহনবাবুর দিকে এগিয়ে গিয়ে বললেন। কি একটা বলায় লালমোহনবাবু মাথাটা পিছনে হেলিয়ে স্মার্টলি হাসতে গিয়ে এক লাফে বায়ে সরে গেলেন। আর নীলিমা দেবী খোলা হাসি হেসে বললেন, সে কি, আপনি গিরগিটি দেখে ভয় পাচ্ছেন? শঙ্করলালকে খুঁজতে গিয়ে দেখি উনি ইতিমধ্যে কখন জানি নদী পেরিয়ে গিয়ে ওপারে একজন গেরুয়াধারী ভদ্রলোকের সঙ্গে কথা বলছেন। একটা বাসে কিছু যাত্রী এসেছিল, তারা একটুক্ষণ আগেই নদী পেরিয়েছে, সেটা দেখেছিলাম। কফি খাওয়া শেষ, প্রীতিনবাবুও এসে গেছেন, তাই আমরা ওপারে যাবার জন্য তৈরি হলাম। ধুতি, শাড়ি, প্যান্ট সবই একটু ওপর দিকে উঠে গেল। বিবি চড়ে বসল নূর মোহাম্মদের পিঠে। লালমোহনবাবু জলে নামবার আগে মনে হলো চোখ বুজে কি জানি বিড়বিড় করে নিলেন। পেরোবার সময় বাড়তিনেক বেসামাল হতে হতে সামলে নিলেন, আর ওপারে পৌঁছিয়েই বললেন, ব্যাপারটা যে এত সহজ সেটা উনি ভাবতেই পারেননি। বাকি পথটার দুপাশে গাছপালা ছিল, যদিও সেটাকে জঙ্গল বলা চলে না। তাও লালমোহনবাবু সেদিকে বারবার আর চোখে যাওয়াতে বুঝলাম উনি বাঘের কথা বলেননি। একটা মোড়ে থিয়েটারের পর্দা সরে যাওয়ার মতো চোখের সামনে রাজরাপ্পা বেরিয়ে পড়াতে লালমোহনবাবু এত জোরে বা বললেন যে পাশের গাছ থেকে একসঙ্গে দুটো ঘুঘু উড়ে পালালো। অবশ্যই বা বলার যথেষ্ট কারণ ছিল। আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেখান থেকে দুটো নদী দেখা যাচ্ছে, বাদিকে উত্তরে ভেড়া আর ডানে নিচে দামোদর। জলপ্রপাতের জায়গাটা দেখতে হলে আরও এগিয়ে বায়ে যেতে হবে, যদিও শব্দটা এখান থেকেই পাচ্ছি। সামনে আর নদীর ওপারে বিশাল বিশাল কচ্ছপের পিঠের মতো পাথর, দূরে বন, আর আরও দূরে আবছা পাহাড়ের লাইন। মন্দির আমাদের বায়ে 20 হাতের মধ্যে, বোঝাই যায় অনেক দিনের পুরনো, কিন্তু সেটাকে আবার নতুন করে সাজগোজ পরানো হয়েছে। এই কদিন আগেই কালী পুজোতে এখানে মোষ বলি হয়েছে বলে শুনলাম। লালমোহনবাবু বললেন, এককালে নির্ঘাত নরবলি হতো। অবশ্যই সেটা যে খুব ভুল বলেছেন তা হয়তো না। বাসে যেসব যাত্রী এসেছে তাদের দেখার উৎসাহ নেই, তারা সবাই মন্দিরের সামনে জড়ো হয়েছে। শঙ্করলাল ঠিকই বলেছিলেন। মহেশ চৌধুরী প্রায় মিনিট খানেক ধরে মন্দিরের দরজার দিকে চেয়ে রইলেন, যদিও অন্ধকারে বিগ্রহটা দেখাই যায় না। তারপর ধীরে ধীরে চলে গেলেন অন্যরা যেদিকে গেছে সেই দিকে। আমরা তিনজনও সেই দিকেই এগিয়ে গেলাম। খানিকটা যেতেই ফলসটা দেখতে পেলাম, যেখানে বালির উপর শতরঞ্চি পাতা হচ্ছে, সেখান থেকে ওটা দেখা যাবে। লালমোহনবাবু বললেন, এটা কিন্তু ফাউ হয়ে গেল মশাই। হাজারিবাগ এসে সেকেন্ড দিনেই একজন রিটায়ার্ড অ্যাডভোকেটের জন্মদিনে পিকনিকে ইনভাইটেড হবেন, এটা কি ভাবতে পেরেছিলেন? এ তো সবে শুরু, বলল ফেলুদা। বলছেন? দাবা খেলেছেন কখনো? রক্ষে করুন মশাই, তাহলে ব্যাপার বুঝতেন। দাবার শেষ দিকে যখন দুপক্ষের 5টি কি 7টি ঘুটি বোর্ডের এখানে ওখানে দাঁড়িয়ে থাকে, তখন অনড় অবস্থাতেই তাদের পরস্পরের মধ্যে একটা বৈদ্যুতিক প্রবাহ চলতে থাকে। যারা খেলছে তারা তাদের প্রত্যেকটি স্নায়ু দিয়ে ব্যাপারটা অনুভব করে। এই চৌধুরী পরিবারটিকে দেখে আমার দাবার ঘুটির কথা মনে হচ্ছে, যদিও কে সাদা কে কালো, কে রাজা কে মন্ত্রী তা এখনো বুঝিনি। আমরা মন্দির আর পিকনিকের জায়গার মাঝামাঝি একটা জায়গায় একটা অশ্বত্থ গাছের তলায় পাথরের উপর বসলাম। 11টাও বাজেনি, এখনও খাবার তাড়া নেই। সবাইয়ের মধ্যে একটা নিশ্চিন্ত ঢিলে ঢালা ভাব। অখিলবাবু বালিতে উবু হয়ে বসে বিবিকে হাত নেড়ে কি যেন বোঝাচ্ছেন। নীলিমা দেবী শতরঞ্চিতে বসে তার ব্যাগের ভিতর থেকে একটা ইংরেজি পেপার ব্যাগ বার করলেন, সেটা নির্ঘাত ডিটেকটিভ বই। প্রীতিনবাবু একটা ঢিবির উপর বসে তার টেপ রেকর্ডারে একটা নতুন ক্যাসেট ভরলেন।
অরুণবাবু জগৎ সিংয়ের কাছ থেকে তার বন্দুকটা নিলেন। মহেশবাবু মাটি থেকে একটা পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে সেটা নেড়ে চেড়ে দেখে আবার ফেলে দিলেন। শঙ্করলালকে দেখছি না, বললেন লালমোহনবাবু। আছেন, তবে দূরে, বলল ফেলুদা। তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম মন্দির ছাড়িয়ে আরও বেশ কিছুটা দক্ষিণে একটা গাছের তলায় দাঁড়িয়ে শঙ্করলাল কিছুক্ষণ আগে দেখা সেই গেরুয়াধারীটির সঙ্গে কথা বলছেন। একটু যে সাসপিশাস বলে মনে হচ্ছে, মন্তব্য করলেন লালমোহনবাবু। ফেলুদারও সাসপিশাস মনে হচ্ছে কিনা সেটা জানবার আগেই আমাদের পাশে এসে দাঁড়ালেন অরুণবাবু। তার হাতে বন্দুক। ওটা দিয়ে কি বাঘ মারা যায়? জিজ্ঞেস করল ফেলুদা। সার্কাসের বাঘ এত দূর আসবে না, হেসে বললেন অরুণবাবু। সাম্বার মেরেছি এটা দিয়ে, তবে সাধারণত পাখি টাখি মারি। এটা 22। তাই তো দেখছি আপনি স্বীকার করেন। শুধু মানুষ? আপনার কি কোনো এজেন্সি নাকি, না প্রাইভেট? ফেলুদা তার প্রাইভেট ইনভেস্টিগেটর লেখা একটা কার্ড অরুণবাবুকে দিয়ে দিল। ভদ্রলোক বললেন, থ্যাঙ্কস, কখন কাজে লেগে যায় বলা তো যায় না। ভদ্রলোক যেদিক দিয়ে এসেছিলেন সেদিকেই চলে গেলেন। ফেলুদা এই ফাঁকে কখন যে সেই সকালের কাগজটা পকেট থেকে বের করেছে সেটা দেখতেই পায়নি। লালমোহনবাবু কাগজটার দিকে ঝুঁকে পড়ে বললেন, বাংলা নামের কথা কি বলছিলেন মশাই? এই দেখুন। ফেলুদা পাশাপাশি লেখা 4টে ইংরেজি অক্ষরের দিকে দেখালো। লালমোহনবাবু ভুরু কুচকে বললেন, ওটা তো মনে হচ্ছে লক লিখতে গিয়ে বানান ভুল করে LOKC লিখেছে। LOKC। আমি চেঁচিয়ে উঠলাম। এরকমভাবে ইংরেজি অক্ষরে বাংলা কথা আমিও লিখেছি ছোটবেলায়। বাহ, বললেন লালমোহনবাবু, সত্যি তো। আর এই জাপানি নামটা? ও কাহা। এটা একটা বাংলা সেন্টেন্স। ও কাহা, OKAHA। এটা একটা বাংলা সেন্টেন্স? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? OKAHA, এটা তাড়াতাড়ি বলুন তো, না থেমে। দেখুন তো কীরকম শোনায়। এবার লালমোহনবাবুর মুখের একটা বিস্ময় আর খুশি মেশানো ভাব দেখা দিল। ও কে এছে? ওয়ান্ডারফুল। বাহ বাহ, এই তো জলের মতো সোজা। সো এসো, ডু দিও, NADO, এনে দিও, NHE, এনেছি। ও বাব্বা, এটা যে বিরাট সেন্টেন্স। এর তো শেষ নেই মশাই। AKLO, ATBB, BBSO, ADK, SORO, ADK, SO, ATKLO, PCLO, ROT, OT, DD, OK, OJT, RO, OG। এ আমার সাধ্যি নেই, ধৈর্য নেই বলুন। তপসে পর, পাংচুয়েটটা করে নিলে জলের মতো সোজা। খুব বেশি না থেকেই পড়ে গেলাম আমি। এ কে এলো? এটি বিবি। বিবি এসো, এদিকে এসো, আরও এদিকে এসো। এটি কে এলো? পিসি এলো। আর ওটি? ওটি দিদি। ওকে, ও জেঠি। আর ও ঝি। ওটা কোথায় পেলেন আপনারা? মহেশবাবু হাসি মুখে আমাদের দিকে এগিয়ে এসেছেন। আপনার বাগানের ধারে পড়েছিল, বলল ফেলুদা। বিবি দিদিমণির সঙ্গে একটু খেলা করছিলাম আর কি। সেটা আন্দাজ করেছি, বলল ফেলুদা। আমরা তিনজনেই উঠতে যাচ্ছিলাম। ভদ্রলোক বাধা দিয়ে আমাদের পাশেই পাথরের উপর বসে পড়লেন। আরেকটি কাগজ দেখাবো আপনাদের। মহেশবাবুর মুখে আর হাসি নেই। পকেট থেকে মানিব্যাগ বার করে তার ভেতর থেকে একটু পুরনো ভাঁজ করা পোস্টকার্ড বার করলেন। আমার দ্বিতীয় পুত্রের শেষ পোস্টকার্ড। ফেলুদা পোস্টকার্ডটা নিয়ে ভাঁজ খুলল। একদিকে রঙিন ছবি, লেক সমেত জুরিক শহরের দৃশ্য। উল্টো দিকে শুধুই নাম ঠিকানা, আর দেখে আমরা সকলেই বেশ অবাক। মহেশবাবু বললেন, শেষের দিকেও তাই করত, শুধু জানান দিয়ে দিত কোথায় আছে। আগেও 2-1 লাইনের বেশি লেখেনি কখনো।
ভদ্রলোক ফেলুদার হাত থেকে পোস্ট কার্ডটা নিয়ে আবার ভাঁজ করে ব্যাগে রেখে দিলেন। ফেলুদা বলল, বীরেনবাবু বিলেতে কী করতেন সেটা জানতে পেরেছিলেন? মহেশবাবু মাথা নাড়লেন। মামুলি চাকরি করার ছেলে ছিল না বীরেন, সে ছিল যাকে বলে রেবেল, একটি অগ্নিস্ফুলিঙ্গ, গতানুগতিকের চেয়ে একেবারে বাইরে। তার আবার একটি হিরো ছিল, বাঙালি হিরো। 100 বছর আগে নাকি তিনি বাড়ি থেকে পালিয়ে জাহাজের খালাসি হয়ে বিলেতে যান। তারপর শেষ পর্যন্ত ব্রাজিল না মেক্সিকো কোথায় গিয়ে আর্মিতে ঢুকে কর্নেল হয়ে সেখানকার যুদ্ধে অসাধারণ বীরত্ব দেখান। সুরেশ বিশ্বাস কি? ফেলুদা জিজ্ঞেস করল। লালমোহনবাবুরও চোখ চকচক করে উঠল। বললেন, ইয়েস, সুরেশ বিশ্বাস, ব্রাজিলে মারা যান ভদ্রলোক, কর্নেল সুরেশ বিশ্বাস। মহেশবাবু বললেন, ঠিক বলেছেন, ওই নাম। কোত্থেকে তার একটা জীবনে জোগাড় করেছিল, আর সেটা পড়েই ওর অ্যাডভেঞ্চার শখ হয়। আমি বাধা দেইনি, জানতাম দিলে কোনো ফল হবে না। উধাও হয়ে গেল। তারপর মাস 2 পরে এলো ইউরোপ থেকে এক চিঠি। হল্যান্ড, সুইডেন, জার্মানি, অস্ট্রিয়া কি করছে কিছু বলে না, শুধু জানিয়ে দেয় সে আছে। চলে গেছে বলে যেমন দুঃখ হতো, তেমনি নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়েছে বলেও গর্ব হতো। তারপর 67 পর আর চিঠি নেই। মহেশবাবু কিছুক্ষণ উদাস চোখে দূরের গাছপালার দিকে চেয়ে রইলেন। তারপর বললেন, সে আমার কাছে আর আসবে না। এত সুখ আমার কপালে নেই। আমার উপরে যে অভিশাপ লেগেছে। সে কি হে, তুমি আবার অভিশাপ টভিশাপে বিশ্বাস করো কবে থেকে? অখিলবাবু আমাদের দিকে এগিয়ে এলেন। মহেশবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি আমার কোষ্ঠী বিচার করেছ অখিল, মানুষটাকে বিচার করনি। ওইখানেই তো ভুল, বললেন অখিলবাবু। মানুষের কুষ্ঠি, মানুষের রাশি, গ্রহ, লগ্ন, এসবের থেকে তো আলাদা নয় মানুষ। তোমায় বলেছিলাম সেই 42-তে যে তোমার জীবনে একটা বড় চেঞ্জ আসছে, মনে আছে তোমার? শুনুন মশাই, ফেলুদার দিকে ফিরলেন অখিলবাবু। এই যে দেখছেন, একে এখন দেখলে বুঝতে পারছেন কি যে উনি এককালে রাঁচি টু নেতারহাট যাবার পথে এর একটি পুরনো ফোর্ড গাড়ি বিকল হয়ে যাওয়ায় তার উপর রাগ করে সেটাকে পাহাড় থেকে 1000 ফুট নিচে ফেলে দিয়েছিলেন। মহেশবাবু উঠে পড়েছিলেন। বললেন, বয়সের সঙ্গে সঙ্গে মানুষ বদলায়, সেটা বলে দিতে কি জ্যোতিষীর দরকার হয়? কথাটা বলে মহেশবাবু উত্তর দিকে চলে গেলেন, বোধহয় পাথরের সন্ধানে। অখিলবাবু বসলেন তার জায়গায়। গল্প বলার মুডে ছিলেন ভদ্রলোক। বললেন, আশ্চর্য লোক এই মহেশ। আমি ওর পড়শি ছিলাম, যদিও অন্য দিক দিয়ে ব্যবধান বিস্তর। আমি শিক্ষক আর ও উদীয়মান অ্যাডভোকেট। ওর ছেলেদের টিউশনি করেছি কিছুদিন, সেই থেকে আলাপ। অ্যালোপ্যাথিতে আস্থা ছিল না, তাই অসুখ টসুখ করলে মাঝে মাঝে শিকড় বাকুল চেয়ে নিত আমার কাছ থেকে। সামাজিক ব্যবধানটা কোনোদিনও বুঝতে দিত না। আমার ছেলেকেও নিজের ছেলের মতোই স্নেহ করত, কোনো স্নবারই ছিল না। আপনার ছেলে কি করে? কে? অধীর? অধীর ইঞ্জিনিয়ার, বোকারোয় আছে। খড়গপুরে পাশ থেকে ডুসেলডর্ফে চাকরি নিয়ে চলে গিয়েছিল। বিদেশেই ছিল বছর 10। তারপর একটা বিস্ফোরণের শব্দ অখিলবাবুর কথা থামিয়ে দিল। বন্দুক! চেঁচিয়ে উঠল বিবি। জেঠু পাখি মেরেছে, আমরা রাত্রিরে তিতিরের মাংস খাব। দেখি মহেশ আবার কোথায় গেল। অখিলবাবু যেন কিছুটা চিন্তিতভাবেই উঠে পড়লেন। পাথর খুঁজতে গিয়ে পা হড়কে পড়ে টড়ে গেলে জন্মদিনটাই পিকনিক বলে মনে হচ্ছে না। প্রীতিনবাবুর স্ত্রী হাতের বইটা বন্ধ করে শতরঞ্জির উপর রেখে উঠে আমাদের দিকে এগিয়ে এলেন। সবাই এমন ছড়িয়ে আছে কেন বলুন তো? খিদে পেলেই সুরসুর করে এসে হাজির হবে, বলল ফেলুদা। কিছু খেললে হতো না? তাস, বললেন লালমোহনবাবু। আমি কিন্তু স্ক্রু ছাড়া আর কিছু জানি না। তাও আবার ঢিলে, বলল ফেলুদা। তাস তো আনিনি সঙ্গে, বললেন নীলিমা দেবী। এমনি মুখে মুখে কিছু খেলা যেতে পারে। জল, মাটি, আকাশ হলে লালমোহনবাবু যোগ দিতে পারেন, বলল ফেলুদা। সেটা আবার কি মশাই? খুব সহজ, বললেন নীলিমা দেবী। ধরুন আপনার দিকে তাকিয়ে আমি জল, মাটি, আকাশ এই 3টের কোনো একটা বলে 10 গুনতে শুরু করব। জল বললে জলের, মাটি বললে মাটির,
আর আকাশ বললে আকাশের একটা প্রাণীর নাম করতে হবে, আপনাকে ওই 10 গুণার মধ্যে। এটা খুব কঠিন খেলা বুঝি? খেলে দেখুন একবার, আমি আপনাকেই প্রশ্ন করছি। বেশ, রেডি। লালমোহনবাবু দম নিয়ে সোজা হয়ে যোগাসনে বসলেন। নীলিমা দেবী ভদ্রলোকের চোখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ চেঁচিয়ে উঠলেন, আকাশ, 1 2 3 4 5, এ এ এ 6 7 8 9 বেঙ্গুর। ফেলুদা অবশ্যই জানতে চাইল বেঙ্গুরটা কোন গ্রহের আকাশে চড়ে বেড়ায়। তাতে লালমোহনবাবু বললেন যে ব্যাং, হাঙর আর বেলুন এই 3টে তিনি ভেবে রেখেছিলেন। বলার সময় তালগোল পাকিয়ে গেছে। তাতে ফেলুদা বলল যে বেলুনকে প্রাণী বলা যায় কিনা সে বিষয়ে সন্দেহ আছে, কিন্তু লালমোহনবাবু কথাটা মানতে চাইলেন না। বললেন, বেলুনে অক্সিজেন লাগে, প্রাণীরও অক্সিজেন ছাড়া চলে না, সুতরাং প্রাণী বলবো না কেন মশাই? বেলুন বলল যে সে হাওয়া, হাইড্রোজেন আর হিলিয়ামের বেলুনের কথা শুনেছে, এমনকি কয়লার গ্যাসের বেলুনের কথাও শুনেছে, কিন্তু অক্সিজেন বেলুনের কথাই প্রথম শুনল। নীলিমা দেবী তর্ক থামানোর জন্য হাত তুলেছিলেন। ঠিক সেই সময়ে এমন একটা ঘটনা ঘটল যে তর্ক আপনিই থেমে গেল। প্রীতিন্দ্রবাবু, মানুষে একসঙ্গে দুঃখ আর আতঙ্ক অনুভব করলে তার কীরকম ভাবভঙ্গি হতে পারে? লিওনার্দো দা ভিঞ্চির করা তার একটা ড্রয়িং ফেলুদা একবার আমাকে দেখিয়েছিল। প্রীতিনবাবুর চেহারাটা অবিকল সেই ছবির মতো। ভদ্রলোক একটা ঝোপের পিছন থেকে বেরিয়ে এসে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লেন। নীলিমা দেবী ছুটে গেলেন স্বামীর দিকে, যদিও ফেলুদা তার আগেই পৌঁছে গেছে, কিন্তু ভদ্রলোকের মুখ দিয়ে কথা বেরোতে বেশ সময় লাগল। বাবা বললেন প্রীতিনবাবু, আর সঙ্গে সঙ্গে তার ডান হাতটা পেছন দিকে নির্দেশ করল। মহেশবাবুকে যখন বাড়িতে আনা হয় তখন প্রায় 2:30। তখনও জ্ঞান হয়নি ভদ্রলোকের, মাথায় চোট লেগেছে। দাঁড়ানো অবস্থা থেকে শটান পড়েছিলেন মাটিতে। ডাক্তার বলছেন হার্ট অ্যাটাক। ভদ্রলোকের হার্ট এমনিতেই দুর্বল ছিল, তার উপর এই বয়সে হঠাৎ কোনো কারণে শক পেলে এরকম হওয়া অস্বাভাবিক নয়। মোট কথা তার অবস্থা ভালো নয়, সেরে ওঠার সম্ভাবনা আছে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না। আজ তাহলে এই পর্যন্তই। পড়ছিলাম সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে ছিন্নমস্তার অভিশাপ, আজ 2য় পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।